গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তড়িৎ ক্ষেত্র কি না, কোনো তড়িৎ আধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ আধানটির চারদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলটিকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। ধরা যাক কোনো একটি আধান প্লাস কিউ কোনো একটা জায়গায় রাখা আছে, তো সেই আধানটি তার চারিদিকে এমন একটি জায়গা তৈরি করবে যে জায়গার মধ্যে অন্য কোনো একটা আধানকে যদি আনা হয় সেটি একটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তো এই অঞ্চলটি হলো এই প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রটা যে তৈরি করেছে সেটা বোঝা যায় কিভাবে? ধরো এর মধ্যে কোনো একটা টেস্ট চার্জ, একটা পরীক্ষাধীন আধান কিউ নটকে আনা হলো, পরীক্ষাধীন আধান কিউ নটকে আনা হলো। তো এই পরীক্ষাধীন আধানটি কি হবে? এর দ্বারা যদি এটা পজিটিভ আধান হয় তাহলে এর দ্বারা এভাবে বিকর্ষিত হবে। কিভাবে বিকর্ষিত হবে? এরকম ভাবে এদিকে বিকর্ষিত হবে, তাই তো? যদি এটি কোনো নেগেটিভ আধানকে আনা হয় তাহলে এর দ্বারা আকর্ষিত হবে। তো এই পরীক্ষাধীন আধানটি, এই কিউ নট আধানটি, এটা কিউ নট বলা হচ্ছে তার কারণ হচ্ছে এর আধানের মানটা এতটাই কম ধরা হয় যাতে করে এই আধানটি নিজস্ব যে তড়িৎ ক্ষেত্রটি তৈরি করেছে সেই তড়িৎ ক্ষেত্রটিকে ইগনোর করা যায়। ঠিক আছে, তাহলে যে কি পরিমাণ বল অনুভব করবে এই কিউ নট আধানটি? আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে যদি এই প্লাস কিউ থেকে এই কিউ নট এই আধানের দূরত্ব হয় আর, তাহলে আমরা বলতে পারি তো যে কিউ নট আধানের উপর ক্রিয়াশীল বল এফ সমান কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার, কোন দিক বরাবর? আর ক্যাপ বরাবর। ঠিক আছে, তাহলে এই পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। কে এর মানটা কি? যদি শূন্য মাধ্যমে রাখা থাকে, কে সমান 1/4 পাই ইপসিলন নট কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে দেখা যাচ্ছে যে এই পরীক্ষাধীন আধানটি একটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে। কোন দিক বরাবর আকর্ষণ করছে? এই আর বরাবর আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, মনে হতে পারে যে তাহলে কি এই শুধু এইটুকু অঞ্চলের মধ্যে কিউ নটকে আনলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, আর এর বাইরে নিয়ে গেলে কি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, কিন্তু সেই তার মাত্রাটা অত্যন্ত কম হবে। মানে তত্ত্বগত দিক থেকে দেখতে গেলে কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবে দেখা যায় যে একটা নির্দিষ্ট দূরত্বের পর তার আকর্ষণ বা বিকর্ষণ বল সেভাবে আর অনুভূত হয় না। সাধারণত দেখা যায় যে প্লাস আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র হয় রেডিয়ালি আউটওয়ার্ড, বহির্মুখী রেডিয়ালি আউটওয়ার্ড, এবং মাইনাস আধানের ক্ষেত্রে হয় অন্তর্মুখী রেডিয়ালি ইনওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই তড়িৎ ক্ষেত্র একটা আধান থেকে কি সব জায়গায় সমান? না, সব জায়গাতে সমান নয়। বোঝাই যাচ্ছে যে আধানটা থেকে যত দূরে যাচ্ছি, যেহেতু আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, যত দূরে যাব তাহলে এই ক্রিয়াশীল বলের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে এবং যত কাছে আসবে তার উপরে ক্রিয়াশীল বলের মানটা বাড়বে। তাহলে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখার মতো, এই আধানটার নিজস্ব জায়গাতে, মানে যে জায়গার মধ্যে অবস্থিত সেখানে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করে না। দেখে মনে হতে পারে যদি আর এর মানটা 0 হয় তাহলে এটা তো 0টা নিচে চলে আসছে, তাহলে ইনফিনিটি হবে, সেটা নয়। ঠিক আছে, এটা এখান থেকে কোনো ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে আর এর মানটা যেহেতু কম, সেক্ষেত্রে আকর্ষণ বলের মানটা ম্যাক্সিমাম হবে, কিন্তু একবারে নিজের পজিশনে কোনো তড়িৎ ক্ষেত্র কাজ করে না। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে বোঝায় যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে, ধরো এই একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে যে পরিমাণ আকর্ষণ বল, এই কিউ নট, এই যে কিউ নট আধানের উপর যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ডিভাইডেড বাই ওই পরীক্ষাধীন আধান।
পরীক্ষাধীন আধানের মান, এটি হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলতে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে রাখা হলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়। ঠিক আছে, তাহলে কিউ নট আধানটাকে, একটা প্লাস কিউ নট আধান এখানে রাখা হলো, তাহলে এই প্লাস কিউ নট আধানের উপরে যে পরিমাণ বল কাজ করছে ডিভাইডেড বাই ওই কিউ নট আধানের যে মান, সেটি হলো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। যেহেতু এই আকর্ষণ বা বিকর্ষণ বল হলো একটি ভেক্টর রাশি, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা সেটিও হলো একটি ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতাকে ই দিয়ে লেখা হয়, তাহলে ই সমান এফ ডিভাইডেড বাই কিউ নট। এখানে অবশ্যই এখানে লিমিট কিউ নট টেন্ডস টু 0 বলেছিলাম যে এখানে লিমিট কিউ নট পরীক্ষাধীন আধানটিকে খুব ছোট ধরা হয়, তার কারণ যাতে করে এই পরীক্ষাধীন আধানের জন্য যে নিজস্ব তড়িৎ ক্ষেত্র সেটাকে ইগনোর করা যেতে পারে। তাহলে এখান থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতার একক কি হবে? যদি আমরা তড়িৎ ক্ষেত্র বলতে সবসময় আসলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকেই বোঝায়, কিন্তু যখনই দেখবে তড়িৎ ক্ষেত্র বলছে তার মানে নিশ্চয়ই এটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকেই বোঝাচ্ছে। তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সিজিএস পদ্ধতিতে একক হবে তড়িৎ ক্ষেত্রের একক এফ, এফ এর একক হচ্ছে ডাইন, তাই না? তাহলে ই এর একক হবে, ই এর একক হয়ে যাবে উপরে ডাইন আর নিচে হলো ইএসি, তাই না? তাহলে এটা হয়ে যাবে কত? ডাইন পার ইএসইউ। আর এসআই পদ্ধতিতে ই এর একক, তাহলে এসআই পদ্ধতিতে একক কি দাঁড়াবে? এসআই পদ্ধতিতে বলের একক আমরা জানি নিউটন, আর নিউটন ডিভাইডেড বাই কুলম। তাহলে মাত্রা কি দাঁড়াবে? যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে মাত্রা হবে এর এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ, মানে হচ্ছে আই টি। তাহলে এখানে দাঁড়ালো কত? এম, একটা এল আছে, এল টি আছে এখানে -2 আর এখানে হচ্ছে -1, এটা টিটা এখানে কিছু নেই মানে 1 আছে, যদি উপরে চলে যায় তাহলে সেটা -1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে টি -3, আর এখানে একটাই আই আছে, তাহলে টি -3 আই -1। ঠিক আছে, এরপরে যদি তোমাদেরকে বলা হয় যে এর সিজিএস একক আর এসআই এককের মধ্যে সম্পর্ক বের করো, তাহলে কিভাবে বের করবে? সিজিএস 1 নিউটন, আমরা জানি নিউটন পার কুলম, তাহলে 1 নিউটন পার কুলম, 1 নিউটন মানে কত ডাইন? 1 নিউটন মানে 10⁵ ডাইন, তাহলে 10⁵ ডাইন ডিভাইডেড বাই 1 কুলম। 1 কুলম মানে কত? 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, এত ইএসইউ আধান, তাই তো? তাহলে এত ইএসইউ আধান, এটাকে লিখবে কত হয়ে যাচ্ছে? তাহলে 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 9, 9 - 5 মানে 4, 10⁴, তাহলে এটা দাঁড়াচ্ছে এত ডাইন পার ইএসইউ। ঠিক আছে, তাহলে 1 ইএসইউ সমান কি বলতে পারি? এখানে 1 ইএসইউ তড়িৎ প্রাবল্য সমান কি বলতে পারি? 1 ইএসইউ তড়িৎ প্রাবল্য সমান 3 × 10⁴ নিউটন পার কুলম। তাহলে দেখলাম আমরা যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, অর্থাৎ একক আধানের উপর, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল ই। তাহলে কিউ আধানের উপর ওই তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা আধান কিউ রাখা হয় তাহলে তার উপর কত বল ক্রিয়া করবে? দেখো, তাহলে আমরা ই প্রাবল্য বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রে কি আছে? একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল হলো ই,
তাই তো? তাহলে অতএব কিউ আধানের উপর ক্রিয়াশীল বল দাঁড়াবে, ক্রিয়াশীল বল কত? একক ধনাত্মকের উপর যদি হয় ই, তাহলে কিউ আধানের উপর কিউ ই, তাহলে আমরা এখানে কি বলবো? এফ ইজ ইকুয়াল টু কিউ ই। যদি ভেক্টর আকারে লেখা হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ ই ভেক্টর। তাহলে এবার কোনো একটি আধানকে, কোনো একটা বিন্দু আধানকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে সেটির উপর কি রকম প্রভাব পড়বে সেটি একটু দেখা যাক। তাহলে আমি ধরলাম কোনো একটা বিন্দু আধান, কিউ বিন্দু আধান, একে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে। তাহলে ধরলাম কণাটির ভর, এই যে কণাটির ভর সমান এম, কণাটির আধান সমান কিউ। এরপরে এই কণাটিকে যদি ই প্রাবল্য বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে এর উপরে কত বল কাজ করছে? এফ সমান কিউ ই। আমরা কি জানি যে কোনো বস্তুর উপরে যখন কোনো বল কাজ করে তখন তার উপর একটি ত্বরণ, তাতে একটি ত্বরণ উৎপন্ন হয়, তার ত্বরণের যে সৃষ্ট ত্বরণ, তাহলে সেই ত্বরণ সমান কত হয়ে যাবে? ত্বরণ সমান আমরা জানি ত্বরণ সমান হয় এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ ডিভাইডেড বাই এম মানে কিউ ই ডিভাইডেড বাই এম। তাহলে এই পরিমাণ ত্বরণ সৃষ্টি হচ্ছে। ত্বরণ সৃষ্টি মানে কি? এত ওর বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কি দেখা যাবে? তাহলে কণাটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ক্রমবর্ধমান বেগ নিয়ে গতিশীল হবে। আমরা জানলাম যে একটি বিন্দু আধানের জন্য তার কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। এরপরে আমি দেখছি যে কোনো একটা জায়গাতে অনেকগুলো বিন্দু আধান আছে। ধরো এখানে আছে প্লাস কিউ ওয়ান, এখানে আছে প্লাস কিউ টু, এখানে আছে মাইনাস কিউ থ্রি। ঠিক আছে? এখান থেকে কোনো একটা দূরত্ব, এই যে কোনো একটা দূরত্ব পি বিন্দুতে আমাকে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা প্রিন্সিপাল সুপারপজিশন উপরিপাতের নীতি ব্যবহার করব। আমি ধরলাম পি বিন্দুটি কিউ ওয়ান আধান থেকে আর ওয়ান দূরত্বে আছে, পি বিন্দুটি কিউ টু থেকে আর টু দূরত্বে আছে এবং এটি কিউ থ্রি থেকে আর থ্রি দূরত্বে আছে। তাহলে এখানে যদি একটা প্লাস কিউ নটকে রাখা হয় তাহলে সেটি কোন দিক বরাবর? এটা কি বিকর্ষণ হবে? তাহলে ই ওয়ান, এটা দ্বারা প্লাস কিউ ওয়ানের জন্য এখানে কোন দিক বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাজ করবে? এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর কাজ করছে ই ওয়ান, তাই তো? এদিক বরাবর কাজ করবে ই ওয়ান। আবার কিউ টু এর জন্য কোন দিক বরাবর কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে। তাহলে এটা হলো ই টু। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে কিউ টু এর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে এদিক বরাবর। এবং কিউ থ্রি তো নেগেটিভ, তাহলে একে কি হচ্ছে? এদিক বরাবর একে আকর্ষণ করবে। তাহলে পি বিন্দুতে এর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে কোন দিক বরাবর? এই দিক বরাবর আকর্ষণ করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ই থ্রি। এখানে যে আলাদা আলাদা বিন্দু আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ ভিন্ন ভিন্ন, সুতরাং এই বিন্দুতে পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাহলে এগুলো হবে এই প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর যোগফলের সমান কে জায়গায় 1/4 ইপসিলন নট লিখছি। 1/4 ইপসিলন নট Q1 ডিভাইডেড বাই R1 স্কয়ার R1 ক্যাপ প্লাস 1/4 ইপসিলন নট Q2 বাই R2 স্কয়ার R2 ক্যাপ প্লাস 1/4 ইপসিলন নট Q3 ডিভাইডেড বাই R3 স্কয়ার
আর 3 ক্যাপ, ঠিক আছে। 1/4πε0, এটা দাঁড়ালো কত, Q1 বাই R1 স্কয়ার R1 ক্যাপ প্লাস Q2 বাই R2 স্কয়ার R2 ক্যাপ প্লাস Q3 ডিভাইডেড বাই R3 স্কয়ার R3 ক্যাপ। তো এই হচ্ছে একাধিক বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। পরের দিন আমরা এই নীতিটাকে ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, তাহলে এই ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ।